আমি প্রমিত প্রতিম ঘোষ আবার চলে এসেছি তোমাদের সামনে আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান অঙ্কুরকে নিয়ে। আচ্ছা, তোমরা তো সবাই মেশিন দেখেছো, মানে বাড়িতে হোক, বাইরে হোক, বইয়ের পাতায় হোক বা টিভির পর্দায় হোক। আরে টিভি তো নিজেই একটা মেশিন, কিন্তু আমি এমন একটা মেশিনের কথা বলছি যেটা সবসময় আমাদের সাথেই থাকে, আমাদের সাথেই চলে। এমন মেশিনের নাম জানো? আমাদের নিজেদের শরীর। এবং সেই শরীরের সম্পর্কেই অনেক মজার কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে এসেছেন রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং বিশিষ্ট বিজ্ঞান কর্মী সৌম্য সেনগুপ্ত। সৌম্যদা, নমস্কার। আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এবং শুধু তাই নয়, তার সাথে রয়েছেন কিছু ক্ষুদে বন্ধুরা তোমাদেরই মতন, যারা আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে এসছে অনেক অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে বলে। তো চলো তোমাদের নাম একটু আমরা জেনে নিই। আমার নাম সমৃদ্ধ ব্যানার্জি। আমার নাম শ্রুহিদা রায়। সুতীর্থ শাহ। তিতিক্ষা দত্ত। আমার নাম শ্রীহিতা সামন্ত। আমার নাম ঔষ্ণিক রায়। বেশ চমৎকার, তাহলে শুরু করা যাক আজকের অনুষ্ঠান, আজকের ডিসকাশন, এবং তার নাম আমরা দিচ্ছি এসো চিনি আমাদের শরীর। আমরা আজকে প্রথমেই শুরু করব আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ চামড়া নিয়ে। চামড়া মানে যেটা হচ্ছে আমাদের শরীরকে পুরো ঘিরে আছে, এটা যে অ্যাকচুয়ালি একটা অর্গান, এটা তোমরা জানতে? বাহ, তাহলে চামড়ার ব্যাপারে একটু শোনা যাক সমুদা। তো এই যে আমাদের চামড়ার তলাতেই আমরা যদি চামড়াটা সরিয়ে দিই তাহলে কি দেখতে পাবো? কি আছে এর ভেতরে? ওমা, এটা কি হাসছে, হাসি মুখে কে? স্কেলিটন। স্কেলিটন, ঠিক। এই দেখো কঙ্কাল। কিন্তু শুধু কি চামড়া এই স্কেলিটন আছে? না, আরও অনেক যন্ত্রপাতি আছে। এই দেখো সব আমি একে 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 জুড়ে দিচ্ছি। এই দেখো শিরা, আমি ধমনী জুড়ে দিলাম, আমি শিরা দিয়ে দিলাম, আমি লিম্ফ নোডসগুলো দিয়ে দিলাম, নার্ভাস সিস্টেমকে জুড়ে দিলাম, আমাদের রেসপিরেটরি সিস্টেম আস্তে আস্তে শরীরের ভিতরে চলে এলো, ডাইজেস্টিভ সিস্টেম, এন্ডোক্রিন, সমস্ত কিছু আমাদের শরীরে দিয়ে দিলাম। এবার দেখো তুমি যখনই আমরা চামড়ার ভেতরে এত শত জিনিস আছে, তাহলে চামড়াটা আসলে কি করে? আমাদের শরীরের ভিতরে যে নার্ভসগুলো আছে ওগুলোকে রক্ষা করে। শুধু নার্ভস কেন, যা কিছু আছে, যেমন ধরো এই ঘরটা আমাদের কি করছে? বাইরে জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ গরম এইসব থেকে আমাদের বাঁচাচ্ছে। চামড়া আমাদের এই শরীরের সমস্ত কিছু যন্ত্রপাতি যা কিছু আছে, খুঁটি নাটি, সেই সবগুলোকে কি করছে? হ্যাঁ, সুন্দর করে ঘিরে রেখেছে। ঠিক আছে, সেই জন্যই চামড়াকে কি বলে? শরীরের বর্ম। শরীরের বর্ম। তো আমাদের শরীর করছে কি অহরহ এই মুহূর্তে, এই যে তুমি কথা বলছো, আমার শরীরে কত জীবাণু এই বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে এবং জীবাণু থেকে আমার শরীরটাকে বাঁচাচ্ছে। কিন্তু আমরা কি করি বলো তো? আমরা এই চামড়ার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করি। কি করি? আমরা সবাই মনে করি যে আমাদের সমাজে একটা ধারণা আছে যে সাদা চামড়া মানে সে হচ্ছে খুব খুব একটা বিরাট কিছু। আচ্ছা বলো তো, কোনো পৃথিবীর এমন একজন বিখ্যাত মানুষের নাম বলো তো যাকে চামড়ার জন্য মনে রাখা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবিত্রীবাই ফুলে, কিংবা ধরো ভগৎ সিং, কাকে চামড়ার জন্য মনে রাখা হয়েছে? বিদ্যাসাগর, কাকে মনে রাখা হয়েছে? কাউকে মনে রাখা হয়নি। তো এই চামড়া কালো সাদা এই নিয়ে গোটা দুনিয়াতে বহু কিছু ঘটনা ঘটে গেছে। কিন্তু আমরা এখন যে ঘটনাটা আমাদের এই ভারতে বা আমাদের তোমার পাড়া প্রতিবেশী এই সমস্ত জায়গায় যে ঘটনাটা ঘটিয়ে চলেছি কি জানো? সেটা হচ্ছে এই চামড়াটাকে আমরা ফর্সা করতে চাইছি। ফর্সা করতে যে আমরা ক্রিম মাখছি, সেই ক্রিমগুলোতে আসলে আছে এক ধরনের স্টেরয়েড। চলো গল্পটা একটু বুঝে নিই। এই দেখো, আমরা যদি আমাদের চামড়াটাকে মাইক্রোস্কোপে রেখে খুব বড় করে দেখি, এই রকম একটা জিনিস দেখবো। তোমরা বুঝতে পারছো? এই দেখো চামড়ার এগুলো হচ্ছে এক একটা কি স্তর। এই স্তরের মধ্যে এই যে দেখো এখানে এই যে শিকড়ের মতো উঠেছে একটা গাছের মতো, এটা কি? আমাদের লোম। ঠিক, আমাদের শরীরের এই যে গায়ে লোম আছে, সেই লোম দেখো বেরিয়েছে, তার একটা গোড়া আছে। এই যে তুমি তোমাকে ছুলে তুমি বুঝতে পারো, কোনো জায়গাটা গরম লাগলে তুমি বুঝতে পারো, ঠান্ডা লাগলে বুঝতে পারো, কেউ চাপ দিলে তুমি বুঝতে পারো। এই দেখো তার জন্য আছে এই যে প্রেসার সেন্সার। এই দেখো, ঠিক আছে,
এই যে এগুলো সব সেন্সর অনেক ধরনের, যেগুলো থেকে তুমি বুঝতে পারো যে কোথায় তোমার কি সেন্স হচ্ছে। তো এই যে চামড়াটা দেখো অনেকগুলো স্তরে বিভক্ত, তাই তো? এবার চামড়া, এই যে দেখো এটা হচ্ছে তোমার চামড়া থেকে আমাদের কি বের হয়? লোম বের হয়। আর এক ধরনের ফুটো আছে, সেই ফুটো থেকে কি বের হয়? ঘাম। ঘামটা আমাদের শরীরটাকে কি করে জানো? শরীরটাকে বলো কি করে জানো? শরীরটাকে ঠান্ডা রাখে। হ্যাঁ, গরমকালে যখন আমরা কাজ করি তখন এমন হয় আমাদের শরীর থেকে 5 লিটার পর্যন্ত ঘাম বেরিয়ে যায়। তখন আমাদের কি করতে হবে? ঘাম বেরিয়ে গেলে ওআরএস খেতে হবে। কিন্তু কখনো কেউ বাড়িতে যদি ঘেমে আসে তাকে কোল্ড ড্রিঙ্কস দিতে যাবে না, দিয়ে তার কিন্তু তুমি কি বাজাবে? 12টা বাজিয়ে দেবে। একে সে ঘাম বেরিয়ে গেছে, নুন বেরিয়ে গেছে, তুমি কোল্ড ড্রিঙ্কস দিলে তাই আরো বিপদে পড়ে যাবে। যখন তোমার কাছ থেকে কেউ আসবে তুমি তাকে নুন চিনি শরবত দেবে, তার সঙ্গে একটু লেবু দিলে, হ্যাঁ, তবে পরে তার ঘামটা যে বেরিয়েছে সেটা রিকভার হবে। বা এমনকি আমরা ওই গ্লুকোজ জল খাওয়াই। কিন্তু আমার শরীর থেকে কি গ্লুকোজ বেরিয়েছিল? তুমি কিন্তু যদি গ্লুকোজ জল কাউকে খাওয়াও তার মানে তুমি জেনে রাখবে তার ক্ষতি করে দিলে। গ্লুকোজ জল খাওয়ানো যাবে না, তোমাকে কি খাওয়াতে হবে? নুন চিনি শরবত। তুমি এবার থেকে শিখে গেলে কি ঘাম একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, যেটা আমার শরীরটাকে কি করে? ঠান্ডা করে। এবারে আমি করলাম কি, পাউডার মেখে ওই ফুটোগুলো বন্ধ করে দিলাম। কি হবে? ঘাম বেরোবে না? কি বেরোবে? ঘামগুলো বেরোতে না পেরে ঘামাচি। চামড়ার তলায় কত যন্ত্রপাতি জানতে? নার্ভ আছে এখানে। এই দেখো এগুলো কি? এগুলো হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এখান থেকে তোমার ঘাম বের হয়, সোয়েট গ্ল্যান্ডস। এই যে পেঁচানো পেঁচানো, ঠিক আছে? এই দেখো এই যে পেঁচানো পেঁচানো, এগুলো হচ্ছে তোমার সোয়েট গ্ল্যান্ডস। বা এই যে দেখো এখান থেকে তোমার চামড়ার যে লোম বেরিয়েছে, লোমের গোড়া থেকে আবার কতগুলো জিনিস আছে, দেখবে? দেখাচ্ছি, দেখো এই দেখো লোমের গোড়া থেকেই এক ধরনের তেল জাতীয় জিনিস বেরোয়, সেজন্য আমাদের চামড়াটা তেল তেলে। তো এগুলো আমাদের একটা নর্মাল ব্যাপার। কিন্তু আমরা কি করি? ওই ফর্সা হবার ক্রিমে যে স্টেরয়েড আছে সেইটা কি করে? এই যন্ত্রপাতিগুলোকে, চামড়ার যে স্তর, ঠিক আছে, এই দেখো চামড়ার যে স্তরটা ছিল সেই স্তরটাকে কি করে? পাতলা করে দেয়, নষ্ট করে দেয়। দিয়ে কি ভাবি আমরা? প্রথমে যখনই পাতলা করে দেয়, চামড়ায় কোন রংটার জন্য আমাদের চামড়া কালো বা শ্যামলা বা ফর্সা হয়? একটা ছোট্ট কণিকা আছে যার নাম জানো? মেলানিন। কি নাম? মেলানিন। এই মেলানিনটা করে কি? এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সে করে কি? সূর্য থেকে যে আলট্রাভায়োলেট রেটা আসে সেই আলট্রাভায়োলেট রেটাকে নিজে অ্যাবজর্ব করে নেয়, ফলে সেটা তোমার শরীরে ঢুকতে দেয় না, তোমাকে বাঁচায়। আর আমরা ভাবি ওটা আমার খুব খারাপ জিনিস, ঠিক আছে? দিয়ে আমি এমনকি জানো, এমনও দেশ আছে যেখানে শীতপ্রধান দেশ, তাদের প্রচুর চামড়াটা সাদা, তারা করে কি? চামড়াটা ট্যান করে, তাদের মেলানিন বাড়ানোর চেষ্টা করে। তো দিয়ে ফর্সা হওয়ার ক্রিম মেখে কি হয়? এই সমস্ত জিনিসগুলো বিগড়ে যায়। প্রথমে আমি ভাবি আমি একটু ফর্সা হচ্ছি, প্রথম 1 সপ্তাহ আমি ভাবি এই দেখ চামড়াটা, তারপরে এই বিপদ ঘনিয়ে আসে। তোমরা দেখবে এই টপিক্যালস এটাকে বলে, এই দেখো ফর্সা হওয়ার ক্রিম মেখে কি অবস্থা হয়েছে দেখো। ফর্সা হওয়ার ক্রিম মেখে এদের বিপদটা তুমি কি হয়েছে দেখো। চামড়া যে আমাদের শরীরে রোগ জীবাণুর থেকে আমাদের রক্ষা করছিল, সেই জায়গাটা সে পুরো ভেঙে গুঁড়িয়ে যাবে এবং তার এরকম বিপত্তি আসবে। তার মানে আমাদের যে চামড়া আমরা বাবা মার সূত্রে পেয়েছি, অর্থাৎ প্রকৃতিগতভাবে পেয়েছি, দ্যাটস দ্য বেস্ট। সেটাকে কখনো কি করা চলবে না, সেটা নিয়ে কোনো হেলাফেলা করা চলবে না। তাহলে চামড়া ভালো রাখতে গেলে আমরা কি করব? খাওয়া দাওয়া খেতে হবে, জল খেতে হবে, ঠিক আছে? আর চামড়ার রং পাল্টানোর একেবারেই চেষ্টা করা কি চলবে না, ঠিক আছে? তাহলে বুঝে গেলাম। চলো, আচ্ছা এই যে তোমরা দেখছো এই যে চামড়ার তলায় এত সব যন্ত্রপাতি, তো এই তারগুলো কিসের গো? এটা কি গো? এটা, হ্যাঁ, এটা হচ্ছে লালা গ্রন্থি, ঠিক আছে? আমাদের মুখ দিয়ে সব সময় লালা বের হয়, আমরা যখন খাবার খাই তখন লালা বের হয়, সেগুলো আমাদের মুখের মধ্যে যায় এই ধরনের পাইপ দিয়ে। তো এই সব দেখো কত ধরনের যন্ত্রপাতি আমাদের শরীরের মধ্যে রয়েছে, আমাদের এগুলোকে কি করতে হবে? সুন্দর করে বুঝতে হবে, জানতে হবে। তো লালা গ্রন্থি, মনে করো এখনই ঠিক করা হলো যে তোমাদের সবাইকে বেশ ফুচকা টুচকা খাওয়ানো হবে, টক টক ঝাল ঝাল, হ্যাঁ, তার সঙ্গে কার মুখে জল এলো? এই দেখো, ভালো খাবারের কথা শুনেই আমাদের মুখ দিয়ে জল এলো। তার মানে এই কথা শুনেও আমার লালা থেকে লালা নিঃসরণ হয়। এবার বলো তো, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, এই দেখো, এটা কি?
স্কাল, স্কালের তলায় কে আছে? ব্রেন। এই দেখো, তার ভেতরে আরেকটা স্তর আমি সরিয়ে দিচ্ছি, আরো একটা স্তর পাচ্ছি আমি সরিয়ে দিচ্ছি। এই দেখো, এটা কি? ব্রেন। এটাই হচ্ছে ব্রেন। এই যে তুমি চিন্তা করছো, ভাবছো, দেখছো, রেগে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, তোমার রাগ হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এই সব কিছুর জন্য কে দায়ী? ব্রেন। ব্রেন। এই ব্রেনের বিভিন্ন জায়গায় খুঁটিনাটি ঘটনা অহরহ ঘটে চলেছে, ঠিক আছে? আর এই ব্রেনে আমাদের সমস্ত কাজকে, আমাদের শরীরটাকে কন্ট্রোল করে। তাহলে দেখো, আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, তোমার বাড়িতে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, কোনো ডকুমেন্ট হতে পারে, একটা গহনা হতে পারে, কোথায় রাখেন বাবা মা? তোমার ঘরের মধ্যে যেটা সবচেয়ে নিরাপদ জায়গা, ধরো আলমারি, আলমারির ভিতরে আরেকটা ঘর, তারপরে আরেকটা ঘর, তারপরে আরেকটা বাক্স রেখেছে। এবার দেখো, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা ওরকম একটা ভালো জায়গায় রাখা আছে। কিন্তু আমরা কি করি? যখন গাড়ি চালাই, হেলমেট না পরে যাই, হেলমেট না পরে যে ধাক্কা লাগলো ব্রেনে। জেনে রাখো, তোমার দুটো কান আছে, একটা কান যদি আমার কুচুক করে কেটে যায়, আমার কোনো চিন্তা না, আমি বেঁচে থাকবো। আমার দুটো হাত আছে, একটা হাত কেটে পড়ে গেলেও ডাক্তার ঠিকঠাক করে এখানে জুড়ে টুড়ে আমার কাজ চালিয়ে নেবে। একটা পা চলে গেলেও বেঁচে যাব, কিন্তু ব্রেনটি চলে গেলে আমি কি? মারা যাব। বাস, একটাই ব্রেন, আর তো নাই। তাহলে মোটরসাইকেল যখন চালাবো কি পরে যাব আমরা? হেলমেট। হেলমেট না পরে কখনো আর কেউ মোটরসাইকেল, তোমরা তো চালাবার বয়স হয়নি, যদি কেউ চাপায়, অফার করে, কি বলবে? আগে হেলমেট দাও, তারপরে আমি চাপবো। মনে থাকবে? আচ্ছা, আমাদের কটা চোখ? দুটো। দুটো। দুটো চোখ দিয়ে আমরা, আচ্ছা আমাদের দুটো চোখ কেন? এক নাক যেমন একটা, একটা চোখও তো হতে পারত। তার তো একটা কারণ আছে। শরীরে যা কিছু আছে তার মনে রাখবে একটা কারণ আছে, নাহলে এমনি এমনি হয়নি, ঠিক আছে? তো এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই পেনটা নিয়ে এই ঢাকাটা একবার দেবে আর তুলে নেবে, ঢাকাটা একবার দেবে তুলে নেবে, ধরো ওপর থেকে এক চান্সে। গুড, আবার গুড, আবার। এবার বাঁ হাত দিয়ে তোমার বাঁ চোখটা আলতো করে এমনি করে ওপর থেকে ধরে রাখো। হ্যাঁ, জাস্ট আলতো করে ঢাকা দিয়েছো। এবার করো না, দাও। এমনি খুঁজলে হবে না, এক চান্সে দাও দাও দাও। তার মানে দেখো, তাহলে দুটো চোখ আমাদের কেন? না, কোন জিনিসটা কাছে আছে, কোন জিনিসটা দূরে আছে, 3D ব্যাপারটা বোঝার জন্য আমাদের দুটো চোখ দরকার, ঠিক আছে? তো চলো, এবারে এই যে আমাদের দুটো চোখ, তাই তো? এবারে দেখো, এই চোখের পেছন থেকে একটা এই দেখো একটা পাইপ গেছে, দেখতে পাচ্ছ একটা? এই দেখো পাইপটা, এইটা যে আমাদের কোথায় ঢুকেছে? ব্রেনে। এটা হচ্ছে আমাদের একটা চোখ, পৃথিবীর সবচেয়ে উন্নত ক্যামেরা। এত উন্নত ক্যামেরা কোথাও নেই, ঠিক আছে? আমি একটু চোখের ওপরের এই সমস্ত জিনিসপত্র সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে ভেতরটায় দেখাচ্ছি। আচ্ছা, এটা কি? একটা পেশি। এই যে আমরা চোখটা এমনি এমনি করছি, এই পেশির সাহায্যে পেশি এদিক ওদিক ঘোরাচ্ছে। দেখো, এই দেখো, এই যে পেশিগুলো রয়েছে, ঠিক আছে? তো এবারে আমরা আরেকটু ভেতরে যাই চোখের। এবার দেখো, এই যে চোখের এখানে, চোখের ভিতর দিয়ে এই আলো ঢোকার, এটা হচ্ছে ফুটো। এই আলো ঢোকার এটা কি? ফুটো। এই ফুটোটা না বাড়া কমা করে। কি করে? বাড়া কমা করে। দেখো, আমার চোখের মধ্যে তুমি দেখতে পাচ্ছ একটা কালো একটা অংশ গোল, তার ভেতরে আবার একটা কালো ফুটো। এবারে দেখো, আমি হঠাৎ করে ওখানে আলো ফেলতে, ওই জায়গাটার যে ফুটোটা সেটা কুঁচকে যাবে। 1 2 3। আবার এই চোখটাই করছি, 1 2 3, কুঁচকে গেল। তার মানে আমার চোখে কতটা আলো ঢুকছে সেটা আমার চোখ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? বেশি আলো ঢুকলে কি হবে? এই চোখের ভেতরে তুমি যদি যাও, এই ভেতর দিয়ে যদি আমরা চলে যাই, তাহলে এই দেখো, এটা একটা গোল একটা অংশ দেখতে পাচ্ছ তোমরা ভেতরে, একটা এই যে জাল জাল অংশ দেখতে পাচ্ছ, এই যে এইখানে যে হয় কি, আলোটা পড়ে দিয়ে ওখানে আমার একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হয়, আমার একটা উল্টো ছবি, ঠিক আছে? আর এই দেখো, এখানে লেন্স আছে, এটা লেন্স, এই যে
এই যে সাদাটা দেখছো তোমরা, এটা লেন্স, ঠিক আছে? এই লেন্স করে কি, আলোটা ফেলে, আলোটাকে ফোকাস করে। হ্যাঁ, সবাই সবাই তোমরা তোমার আঙুলটা আমার মুখের সামনে ধরো, দিয়ে একবার আমাকে দেখো, দেখো আমি ঝাপসা, আমি ঠিক আছি, তোমার আঙুলটা ঝাপসা। এবার তোমার আঙুলটাকে দেখো, দেখো তোমার আমি ঝাপসা হয়ে গেলাম। তাহলে এই যে ফোকাস করা, এই ফোকাস করার কাজটা আসলে এই লেন্সটা মোটা সরু হয়ে হয়ে হয়। তো এবারে এই যে জিনিসটা, যেটা এটাকে বলে কি জানো, এটাকে বলে আইরিস। কি বলে? আইরিস, এই আলো। এবারে ডাক্তারবাবু যখন একজন মানুষ মারা গেছেন না, এটা কিন্তু ওই পরীক্ষাটা দিয়ে করেন, চোখে আলো ফেলে দেখেন, দিয়ে বলেন পিউপলস আর ডাইলেটেড, অর্থাৎ পিউপলগুলো আর মুভ করছে না। হ্যাঁ, ওই ফুটোটা হচ্ছে আইরিস, আর এগুলো হচ্ছে পিউপল। সেই পিউপলটা ডাইলেটেড হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে। তো এবারে এই চোখ দিয়ে যে আমাদের ছবিটা যায়, সেটা ওই ছবিটা পড়লো, দিয়ে কোন দিক দিয়ে যায় বলো তো? কোথা দিয়ে ব্রেনে যায়? এটাকে বলে অপটিক নার্ভ। কি বলে? অপটিক নার্ভ। এই অপটিক নার্ভ দিয়ে আমার মাথায় যেয়ে আমার দেখার অনুভূতিটা তৈরি হয়। তার মানে দেখা কাজটা কতটা কমপ্লিকেটেড ভাবো। প্রথমে আমার চোখে আলো এলো, সেটা পেছনে আমার রেটিনায় পড়লো, পড়ে সেটাকে উল্টে ব্রেন ওই সিগন্যালটাকে অ্যানালিসিস করে বুঝলো যে ও আচ্ছা এটা। আমাদের দেখা ব্যাপারটা কি করে বুঝলে? যে দেখার সঙ্গে আমাদের কার সম্পর্ক আছে? ব্রেন। এই যে আমাকে ছুলে আমি বুঝতে পারলাম, ব্রেন। সব কিছুর জন্য এই ব্রেন কাজ করে। আচ্ছা, তোমরা কখনো কখনো দেখেছো একটা মানুষ হঠাৎ দাঁড়িয়ে ছিল, ধপ করে পড়ে গেল? হ্যাঁ, কেউ দেখেছো? হ্যাঁ। হ্যাঁ, তুমি কি জানো সেই মানুষটা যদি তুমি খবর নাও, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে এরকম প্রায় হয়, প্রেয়ার লাইনে এসেছে, দাঁড়িয়েছে, হঠাৎ করে উঠে গেল, দিয়ে কিছুক্ষণ পরে আবার তাকিয়ে গেল। কি ব্যাপারটা হয় না, সে তুমি যদি খবর নাও, সে দেখবে সেদিনে ভালো করে খায়নি, খালি পেটে ছিল। আর মস্তিষ্কের মধ্যে এই প্রত্যেকটা কাজ করার জন্য আমাদের কে নিয়ে যায় খাবার দাবার? কে নিয়ে যায় বলো? রক্ত। এই রক্তের জাল এই দেখো আমাদের মস্তিষ্কের মধ্যে ছড়িয়ে আছে, দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই রক্ত জালিকা ছড়িয়ে আছে। এবারে একটা মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল, তখন কি ঘটনাটা ঘটে বলো তো? না, শরীরে রক্তে গ্লুকোজ যদি কমে যায়, অর্থাৎ লোকটা যদি খালি পেটে থাকে বা ক্ষুধার্ত থাকে, হ্যাঁ, এবারে মস্তিষ্কটা কোথায় আছে? ওপরে। তাহলে রক্তকে ওপরে যাওয়া সহজ না পায়ের কাছে থাকা সহজ? পায়ের কাছে থাকা। পৃথিবীর টানে পায়ের কাছে রক্ত বেশি থাকে। তাহলে মস্তিষ্কে হার্টকে পাঠাতে। এবারে মস্তিষ্ক যখনই দেখে যে এই রে আমার কাছে সাপ্লাই কমে গেছে, যতটা অক্সিজেন দরকার আমার আসছে না, যতটা খাবার দাবার আমার দরকার আসছে না, সঙ্গে সঙ্গে ওকে ফেলে দাও। এ দেখো মস্তিষ্কে রক্ত কম, শুয়ে দিলাম, কি হলো? মস্তিষ্কে রক্ত চলে এলো। এইটা আমার ঘটেছিল। আমি একবার ওরকম রক্ত দিয়েছিলাম, আমি জানতাম না ছোটোবেলায়, প্রথম যখন রক্ত দিতে যাই আমি না খেয়ে চলে গেছিলাম, ঠিক আছে? তো রক্ত দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য, তখন তার পাটাকে সোজা করে দিতে হয়। মানে কি, তরলের সমচ্ছশীল, মানে তরলের এই সমচ্ছশীলতা ধর্মকে কাজে লাগিয়ে, মানে তরল যে মানে ওপর থেকে নিচে যায়, এই ধর্মটাকে কাজে লাগিয়ে পাটা উপরের দিকে তুলে দিলেই আবার ব্রেনে রক্তটা চলে আসে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিসের মধ্যে খুঁটিনাটি ব্যাপার আছে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের বুকের মধ্যে একটা জিনিস আছে, পাম্প? ওরে বাবারে, কত তার তোর দেখো, হ্যাঁ ভর্তি, ঠিক আছে? এটা কি? হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ডটা একটা কি? পাম্প। এই হৃৎপিণ্ড কবে থেকে ধুকপুকানি শুরু করেছে? তোমার বয়স কত? 10। তোমার হৃৎপিণ্ডের বয়স কত? 14 দিন বেশি। 14 দিন বেশি? না না, তোমার হৃৎপিণ্ডের বয়স হচ্ছে তোমার 10 বছর। তো ওকে ওরা আরো প্রায় 8 মাস বাড়িয়ে দাও। তার মানে তোমার যে বয়সটা আমরা কাউন্ট করি খাতায় কলমে, আমাদের হৃৎপিণ্ডের বয়স তার থেকে বেশি। কারণ আমরা যখন মায়ের পেটে এইটুকু ছিলাম, এইটুকু 14 দিনের, তখন থেকে হৃৎপিণ্ড ধুকপুক ধুকপুক করতে শুরু করেছিল। আর কতদিন ধুকপুক করবে? যতদিন আমরা বেঁচে থাকবো। যতদিন আমরা বেঁচে থাকবো। কিন্তু বেঁচে মারা যাওয়ার পরেও কিন্তু আমরা আমাদের হৃৎপিণ্ডকে দেখেছি কখনো কখনো কারোর হৃৎপিণ্ড কোথাও কাজ করে। কখন করে? যখন অন্য কারো শরীরে হাতটা যদি লাগানো হয় তখন হৃৎপিণ্ডটা কাজ করে। হ্যাঁ, মরণোত্তর অঙ্গদান।
অর্থাৎ একটা মানুষ মারা যাওয়ার পর তার যদি ব্রেন ডেথ হয়, সে যদি ভেন্টিলেশনে থাকে, তখন তার হৃৎপিণ্ডটা কেটে ডাক্তার আরেকটা মানুষের শরীরে লাগিয়ে দিতে পারে। তাহলে দেখো এই হৃৎপিণ্ড যে ধুকপুক করছে, মনে করো তুমি একটা জঙ্গলের মধ্যে গেছো, হঠাৎ আমার দিকে তাকাও, মনে করো জঙ্গলের মধ্যে তুমি গেছো, দেখতে পেলে কি হলো, কি হলো, হঠাৎ করে তুমি ভয় পেয়ে গেলে, তখন কি হয় হৃৎপিণ্ড ওরে বাবারে ওরে বাবারে। তার মানে দেখো এই যে ভয় পেয়ে গেলে, আতঙ্কিত হলে আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি কখনো কখনো সেটা বন্ধ হয়ে যেতে পারে। বা আমি ধরো শক খেয়ে গেলাম, হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে পারে, তখন কি করতে হবে? এই বাচ্চা থাকলে বাচ্চার হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে শিওর হতে হবে, এখানে পালস দেখে নিয়ে বুঝে নিতে হবে, দিয়ে বুকে চাপ দিতে হবে। এটা কি বলে? সিপিআর। বড়দের ক্ষেত্রে কি করতে হবে? এরকম করে এই 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 এইভাবে আমাকে চাপ দিতে হবে, দিয়ে হৃৎপিণ্ডটাকে আমি আবার কি করতে পারি? চালু করতে পারি। চালু করতে পারি। চালু করার ইংরেজি কি? চালু করার ইংরেজি হচ্ছে রিস্টার্ট। হার্টই একমাত্র অঙ্গ যেটাকে আবার রিস্টার্ট করা যায়। কেন জানো? হ্যাঁ, কারণ হৃৎপিণ্ড শরীর থেকে বেরিয়েও দেখবে বেশ কিছুক্ষণ কাজ করে। তো যাই হোক, আমরা হৃৎপিণ্ড সম্বন্ধে জানলাম, কিন্তু জানা বোঝাটা একটা কাজ করতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ হৃৎপিণ্ডের গায়ে আবার এই লাল লাল কি সব রয়েছে, এগুলো কি বলো তো? করোনারি আর্টারি। আচ্ছা, তোমরা কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে যারা খাবার সার্ভ করে, তারা কেউ খাবারটা খায়? খায় না, তারা খায় না, তারা খেতে দেয়, তাদেরকে আলাদা করে খেতে দিতে হয়, বা বাড়ির লোক তাকে আলাদা করে নিমন্ত্রণ করেন যে তুমি খাও। ঠিক সেরকম হার্ট রক্তকে পাম্প করে। উমা, চলো একবার ভেতরটা দেখে নিই। এই দেখো হৃৎপিণ্ডের ভেতরে, এই দেখো ভালভ, এটা হচ্ছে ভালভ। এই যে কতগুলো ভালভ দেখো, দেখতে পাচ্ছ? ও রক্তকে একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায়, একটা চেম্বার থেকে আরেকটা চেম্বারে নিয়ে যাওয়ার কাজ এই ভালভ আমাদের করে চলেছে। তো আস্তে আস্তে আমাদের এই শরীরের গল্পগুলো জানতে হবে, বুঝতে হবে। এই যে হৃৎপিণ্ড যে এই পাইপ দিয়ে রক্তটা যায়, জানো তো আমরা মাঝে মাঝে করি কি, এই হৃৎপিণ্ডের পাইপটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করি, যাতে আর হৃৎপিণ্ডটা না খেতে পেয়ে মরে যায় তাড়াতাড়ি। কি করে বলো তো? ওই যে বিভিন্ন ধরনের চকলেট, ফাস্ট ফুড, ভাজা ভাজা খাবার, আমি বাড়িতে কেউ গেলেও একবারে ভেজে একটা করলা ভাজা করে দিলাম, পটল ভাজা, আলু ভাজা, এই ভাজা টাজা খেয়ে 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 ছোটোবেলা থেকে আমাদের রক্তের মধ্যে, তোমরা দেখবে এই দেখো, এই হচ্ছে আমাদের রক্তনালী। এই রক্তনালীর মধ্যে এই দেখো, এগুলো হচ্ছে লোহিত রক্তকণিকা। এরা আমাদের শরীরে প্রত্যেকটা কোষে কোষে অক্সিজেন নিয়ে যায়, কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসে। তো আমরা করি কি, এই রক্তের নালীর মধ্যে চ্যাটচ্যাটে জিনিস ঢুকিয়ে দেয়। কি করে বলো তো? ওই যে বললাম, তো এইটা হয়ে কি হয়, হৃৎপিণ্ডে এই পাইপগুলো কখনো কখনো আস্তে আস্তে বুজে যায়। বুজে গেলে কি হয়, সেই জায়গায় রক্তটা, যে জায়গায় হৃৎপিণ্ডকে খাবারটা পৌঁছচ্ছিল, সেই জায়গার পেশিগুলো না খেতে পেয়ে মরে যায়। সেটাই হচ্ছে কি? হার্ট অ্যাটাক। সেটাই হচ্ছে তখন হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং ওই জায়গার, মনে করো ওই যে এই জায়গার পেশিটা, এই যে ধরো এই যে করোনারি আর্টারি, এই অংশের পেশিটা ধরো না খেতে পেয়ে মরে গেল, তখনই আমার বুকে অত্যন্ত ব্যথা। ও বাবা রে, বুকে ব্যথা হলো। যদি আমি কোনো মতে বেঁচে যেতে পারি, মানে শরীর অনেক সময় আবার নতুন করে একটা রাস্তা তৈরি করে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পারে না। তখন ওই জায়গার কোষগুলো না খেতে পেয়ে মরে যায়। আর মরে যাওয়া কোষ নিয়ে হৃৎপিণ্ড যদি পারে দুর্বল হয়ে চলে, আর না হলে কি হয়, সে মারা যায়। কিন্তু আমরা এটা আটকাতে পারি। তাহলে এখন থেকে কি কি করব? 3টে জিনিস মনে রাখতে হবে। প্রচুর ছোটাছুটি করতে হবে, দৌড়ঝাঁপ করতে হবে। দৌড়ঝাঁপ করলে হৃৎপিণ্ড কি হবে? বেশি কাজ করবে। বেশি কাজ করলে হৃৎপিণ্ড ভালো থাকে। শরীরের অঙ্গগুলোর এরকমই নিয়ম, তুমি যত বেশি কাজ করাবে সে তত বেশি ভালো থাকবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কোনটা স্বাস্থ্যকর খাবার? যেগুলো তোমার বাড়িতে বাবা মা রান্না করেন, সেই খাবারগুলো স্বাস্থ্যকর। আর কিন্তু সেগুলোকে না ভেজে খেতে হবে, যতদূর সম্ভব কম ভেজে ভেজে খেতে হবে, বিনা তেলে ভেজে মানে রান্না বান্না করতে হবে ইত্যাদি। এই করে কিন্তু আমরা ভালো থাকতে পারি। কারণ হৃৎপিণ্ড আমাদের কটা? একটাই আমাদের হৃৎপিণ্ড। এটি কিন্তু খুব একটা নয় যে তুমি বাজার থেকে 4-5টা এনে এটা খারাপ হলো আর এটা পাল্টিয়ে লাগিয়ে দেওয়া হবে কি, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি এই জিনিসগুলোকে বুঝতে হবে। আর সব শেষে বলো তো, হৃৎপিণ্ডের পাশেই 2টো জিনিস আছে, এগুলো কি? এই দেখো, এই লাংসগুলো আমার, এর মধ্যে কি আছে? ছোট ছোট বেলুন আছে। তোমরা দেখবে বেলুন দুটো, এই দেখো ফুসফুসের মধ্যে এরকম ছোট ছোট বেলুন আছে। এই বেলুনের মধ্যে অক্সিজেন, বাতাস আমরা টেনে নিই। অক্সিজেন কি হয়, এই বেলুন দিয়ে রক্তে মেশে দিয়ে সেটা চলে যায় আমাদের হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ড সেটাকে রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়। আবার সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এসে এবারে
এই যে ফুসফুসটা আমাদের বাড়া কমা হয়, এই যে আমি এটা এমনি করছি, এটা কার জন্য করতে পারছি জানো? এই দেখো এই পেশিটা দেখতে পেয়েছো, এই পেশিটা বুকের খাঁচার তলাতেই আছে, এর নাম ডায়াফ্রাম। এই দেখো ফুসফুস কিভাবে কাজ করে, দেখো মনে করো এটা ডায়াফ্রাম পেশি। ডায়াফ্রাম পেশিটা আমি দেখো বেলুনটাকে দুভাবে ফোলাতে পারি, ফুললো, এটা মনে করো ফুসফুস, ফুললো। আবার দেখো আমি অন্যভাবে ফোলাচ্ছি, আমি ডায়াফ্রাম পেশিটাকে নামিয়ে আমি এখানে একটা নেগেটিভ প্রেসার তৈরি করছি, ঋণাত্মক চাপ তৈরি করছি। কি চাপ? ঋণাত্মক চাপ। এই দেখো দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে আমি শ্বাস নিচ্ছি, এবারে যখন আমাকে কালার সাপে কামড়ায় আমার এই পেশি কাজ করা বন্ধ করে দেয়, কারণ এই নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয় রক্ত, এই ওই কালার সাপের বিষটা। তখন কি হয়, আমার এই পেশি কাজ করে না, ফলে তখন আমাকে বাইরে থেকে ভেন্টিলেশন দিতে হয়, অর্থাৎ চিকিৎসায় দেরি হলে তখন বাইরে থেকে ফুসফুসে বাতাস ঢুকে দিতে হয়, একটা যন্ত্র লাগিয়ে দিতে হয়, সেই যন্ত্রটা। অসাধারণ। বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো, কিন্তু বুঝতে পারছো তো আমি যে কথাটা একদম তোমাদের শুরুতে বলার চেষ্টা করছিলাম, যে এমন কমপ্লেক্স মেশিন, এত অদ্ভুত মেশিন, এত বড় মেশিন তোমরা কিন্তু আর এই দুনিয়াতে আর অন্য কোনো মেশিনে তুমি দেখতে পারবে না, যেটা আমাদের শরীরের মধ্যে আছে। সৌম্যবাবু, অনেক ধন্যবাদ আপনাকে এত বিশ্লেষণ করে সব কিছু বোঝানোর জন্য, এবং তোমাদেরকেও জানাই থ্যাঙ্কস আজকে এখানে আসার জন্য। আশা করি তোমরা সবাই এনজয় করেছো, আমাদের দর্শক বন্ধুরাও এনজয় করেছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে অঙ্কুরে।